সো আমাদের তোমরা কি হয়তো দেখেছো যে আমাদের অ্যাসাইনমেন্ট নেক্সট অ্যাসাইনমেন্টটা পাবলিশ করা হয়েছে। সো এইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু বলি যে তোমাদের এটা গ্রুপ ওয়াইজ থিওরি একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যান্ড এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের ডেডলাইন দেওয়া হয়েছে 24 এপ্রিল, তার মানে 1 মাস সময় আছে তোমাদের কাছে, ঠিক আছে। এখন এই অ্যাসাইনমেন্টে কি করতে হবে বেসিক্যালি, তো যেহেতু আমাদের ক্লাসে 35 জন আছে, তাহলে তোমরা 5 জন করে একটা গ্রুপ ফর্ম করবা, ঠিক আছে। তাহলে 7টা গ্রুপ ফর্ম হবে অ্যান্ড হচ্ছে 5 জন করে একটা গ্রুপ ফর্ম করবা। এখন কাজ কি হবে বেসিক্যালি, তোমরা যদি অ্যাসাইনমেন্টটা ফুললি পড়ো তাহলে বুঝতে পারবা যে এখানে কাজ কি, বাট আমি বলে দিচ্ছি যে এখানে তোমাদের একটা প্রজেক্ট বেসড কাজ করতে হবে, বা এটা একটা প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্ট, রাইট। সো তোমাদের কি করতে হবে, এই যে আমরা আজকে সেন্সর পড়বো, নেক্সট ক্লাসে হচ্ছে মডার্ন ডেভেলপমেন্ট বোর্ড পড়বো। সো সেন্সর অ্যান্ড আরডুইনো এটা তো আমরা ল্যাবেও করেছি, রাইট। সো ল্যাবে তো আমরা ল্যাবের প্রজেক্ট করছি, ল্যাবের প্রজেক্ট অ্যান্ড থিওরি বেসড অ্যাসাইনমেন্টের প্রজেক্ট কিন্তু ফুললি ডিফারেন্ট, হ্যাঁ। তোমরা কিন্তু সেম প্রজেক্ট দুই জায়গাতেই ইউজ করতে পারবা না। এখন আসি তাহলে এখানে কি করবা, তোমরা বেসিক্যালি যে মানে রিসার্চ করে গ্রুপ ওয়াইজ একটা করে প্রজেক্ট চুজ করবা। চুজ করে ওইটা নিয়ে রিসার্চ করবা, অ্যান্ড রিসার্চ করে তোমাদের যেটা সাবমিট করতে হবে ওইটা হচ্ছে একটা পেপার সাবমিট করতে হবে। তার মানে এই প্রজেক্টে তোমাদের কোনো সিমুলেশন বা হার্ডওয়্যার বেস এরকম কিছু করা লাগবে না। তোমরা গ্রুপ ওয়াইজ সেন্সর অ্যান্ড একটা মডার্ন ডেভেলপমেন্ট টুল, সেটা তোমরা হচ্ছে আরডুইনো ইউজ করতে পারো, রাসবেরি পাই ইউজ করতে পারো, অ্যান্ড সাথে তোমরা সেন্সার্স ইউজ করে একটা প্রজেক্ট আইডিয়া বের করবা, ঠিক আছে। যেটা কিনা এমন অনেক আইডিয়াস আছে যেটা হয়তো আমাদের তোমাদের পক্ষে প্রোটিয়াসে করা পসিবল হচ্ছে না, অথবা হচ্ছে হার্ডওয়্যার লেভেলেও তোমাদের কাছে করা পসিবল হচ্ছে না, বাট তোমার মাথায় ওই আইডিয়াটা আছে বা ভালো একটা আইডিয়া আছে। সো তোমরা ওই আইডিয়াগুলো বের করে আনার জন্যই যে তোমরা ওটা থিওরিটিক্যাল একটা পেপার আকারে লিখবা, যে এটা কিভাবে তোমরা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ বা করতে পারো, হ্যাঁ। সো রিসার্চ বেসড একটা প্রজেক্ট এটা, যে তোমরা 5 জন করে গ্রুপ ফর্ম করো, অ্যান্ড অবশ্যই গ্রুপটা সেম সেকশনের মেম্বারের সাথেই হতে হবে। তোমরা কিন্তু বাইরের সেকশনের কোনো স্টুডেন্টের সাথে গ্রুপ ফর্ম করতে পারবা না। সো এখানে তোমরা হচ্ছে থিওরিতে 5 জন করে গ্রুপ ফর্ম করো, আমি একটা ফর্ম দিয়ে দিব যেখানে হচ্ছে তোমরা তোমাদের গ্রুপের ইনফরমেশনগুলো ইনপুট করবা। এরপর হচ্ছে তোমরা যেটা করবা যে প্রজেক্ট নিয়ে হচ্ছে রিসার্চ শুরু করবা। 1 মাস কিন্তু সময় আছে, সো আস্তে ধীরে রিসার্চ শুরু করবা। এরপর যে আইডিয়াটা নিয়ে আসবা বা যে আইডিয়াটা তোমাদের ভালো লাগবে ওইটার উপর বেস করে হচ্ছে ওইটা কি সেন্সর লাগবে, কোন বোর্ড ইউজ করছো, কেন এই প্রজেক্টটা চুজ করছো, সো এগুলো নিয়ে একটা পেপার লিখতে হবে। এখন পেপারটা তোমরা কিভাবে লিখবা, তোমরা আপাতত হচ্ছে প্রজেক্টটা চুজ করো অ্যান্ড ওইটা নিয়ে রিসার্চ করো। আমি আর 1-2 সপ্তাহ পর তোমাদেরকে কিছু স্যাম্পল পেপারস আমার চ্যানেলে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। আপাতত তোমাদের পেপারের স্যাম্পল নিয়ে চিন্তা করতে হবে না, ওইটা আমি দিয়ে দিব। তোমরা যখন প্রজেক্ট সিলেক্ট করবা অ্যান্ড তোমাদের কাজ মোটামুটি আগিয়ে যাবে, তখন তোমরা ওই প্রজেক্টের যে আমি হচ্ছে গিয়ে যে রেফারেন্সটা দিব ওই অনুযায়ী তোমরা হচ্ছে তোমাদের পেপারটা লিখবা, ঠিক আছে। সো ওখানে কি থাকতে হবে, ইন্ট্রোডাকশন, তারপর ওয়ার্কিং মেথডোলজি, তারপর একটা ফ্লো চার্ট দিতে হবে যে তোমার প্রজেক্টটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। সো যেভাবে যেই প্রজেক্টটা নিয়ে কাজ করবা ওই অনুযায়ী হচ্ছে তোমরা তোমাদের ওয়ার্কিং ফ্লো, তারপর কোন কোন প্রজেক্ট তোমরা অনলাইনে দেখেছো ওটার রেফারেন্সও কিন্তু আমাদের পেপারে থাকতে হবে। এখন যেটা আমি বলবো যে তোমরা হচ্ছে যেহেতু ল্যাবের প্রজেক্টের জন্য রিসার্চ করছো, সো একই সাথে থিওরি প্রজেক্টের জন্য তোমরা কিছু রিসার্চ করো যে কোন প্রজেক্ট নিয়ে কাজ করা যায়। অ্যান্ড তোমরা গ্রুপটাও ফর্ম করে ফেলো। যদি তোমরা ল্যাব গ্রুপই ইউজ করতে চাও দ্যাটস অলসো ফাইন, কিন্তু যেটা বললাম যে আমাদের হচ্ছে 5 জনের গ্রুপ হতে হবে, অ্যান্ড সেকশনের বাইরে কাউকে কোনো গ্রুপ মেম্বার থাকা যাবে না। অ্যান্ড অবশ্যই তোমাদের যেই প্রজেক্টটা তোমরা চুজ করবা ওটাতে সেন্সর থাকা লাগবে, অ্যান্ড একটা আরডুইনো অথবা রাসবেরি পাই থাকা লাগবে। যে আমরা কিন্তু প্রোটিয়াসে রাসবেরি পাই নিয়ে কাজ করছি না, সো তোমাদের যাদের রাসবেরি পাই নিয়ে জানার ইচ্ছা আছে, রিসার্চের ইচ্ছা আছে, তারা এই সেক্টরে রিসার্চ করে রাসবেরি পাই দিয়ে কীভাবে তোমরা প্রজেক্ট বিল্ড করতে পারো ওইটা নিয়ে রিসার্চ করে একটা পেপার কিন্তু লিখে ফেলতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো আমি আবারও বলছি ডেডলাইন হচ্ছে 24 এপ্রিল। সো এর আগে কিন্তু আমাদের প্রজেক্টের আইডিয়া, তারপর কোন প্রজেক্ট করবো ওগুলো সিলেক্ট করে ফেলতে হবে, অ্যান্ড আমি যখন তোমাদের ডামি পেপারগুলো দিব ওগুলোর রেফারেন্স অনুযায়ী তোমরা নিজেদের পেপারগুলো লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, সো আজকে যে আমরা যেই চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে সেন্সার্স। হ্যাঁ, এখন সেন্সার্স যে আমরা স্টার্ট করছি,
বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে আমরা কি কেউ সেন্সরের বাক্সের ভিডিও দেখেছি? কারো দেখা হয়েছে সেন্সরের যে বাক্সের ভিডিওসগুলো আছে? আচ্ছা, কেউ যদি না দেখে থাকি আমি একটু সাজেস্ট করব যে তোমরা সেন্সরের উপর বাক্সের যে ভিডিওসগুলো আছে ওগুলো একটু গো থ্রু করো। এখন ওখানে কি আছে, ওখানে কিন্তু কোন সেন্সর কিভাবে কাজ করে এমন কোনো ইনফরমেশন নাই, বাট ওখানে যেটা আছে যে তোমরা যদি বাক্সের ভিডিওগুলো জাস্ট গো থ্রু করো তোমরা অনেকগুলো সেন্সরের নাম অ্যাটলিস্ট জানতে পারবে, ঠিক আছে? সো ওখানে যেটা করেছে স্যার যে কী টাইপের সেন্সর এখন ইউজ হচ্ছে ওগুলো প্রত্যেকটারই নাম বলেছে আর 2-3 লাইনে হয়তো বলেছে যে এটা দিয়ে কী কাজ করা যায়। সো তোমরা বাক্সের ভিডিওগুলো জাস্ট গো থ্রু করলে অ্যাটলিস্ট কী সেন্সর আমাদের এখন বেশিরভাগ ইউজ হচ্ছে ওইটা নিয়ে তোমরা কিছুটা হলেও আইডিয়া পেতে পারো। সো ওইটার জন্য আমি সাজেস্ট করব যে তোমরা বাক্সের ভিডিও গো থ্রু করো, তাহলে আমাদের অনেক টাইপের সেন্সরের নাম তোমরা জানতে পারবা। অ্যান্ড আমি কি পড়াবো, আমি বেসিক্যালি আমাদের কিন্তু ফাইনাল মিড টার্ম তোমরা অলরেডি দিয়ে দিয়েছো, সো তোমরা বুঝতে পারছো যে ফাইনালে কীরকম কোয়েশ্চেন আসবে, তাই না? সো ফাইনালে কিন্তু সেন্সর থেকে আমাদের কোয়েশ্চেন থাকেই সবসময়। সো সেন্সর থেকে কী টাইপের কোয়েশ্চেন থাকে, তোমাদের বেসিক্যালি একটা সিনারিও দিয়ে দেওয়া হয়, ওই সিনারিওর উপর বেস করে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এখানে তোমরা কী সেন্সর ইউজ করতে পারো বা কোন সেন্সরটা ইউজ করলে ভালো হবে, তোমার যেই মতামত ওইটা এক্সপ্লেন করো, ঠিক আছে? সো এই টাইপের কোয়েশ্চেনই বেশিরভাগ সময় থাকে। এখন এই জিনিসটা তোমাদের বেসিক্যালি মানে ডিটারমাইন করবে যে তোমরা কত টাইপের সেন্সর সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো দেখো তোমরা কিন্তু ল্যাবের প্রজেক্টের জন্য রিসার্চ করছো, থিওরি প্রজেক্টের জন্য রিসার্চ করছো, আমরা তো ক্লাসে কিছুটা কভার করবই, তারপর বাক্সেরও ভিডিও আছে, সো তোমাদের কিন্তু নলেজটা বেশি হওয়া উচিত। সো সেন্সর কিন্তু আমাদের অনেক আছে, সো প্রত্যেকটা সেন্সর যদি আমি ধরে ধরে ডিটেলসে পড়াতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস লাগবে। সো অ্যাজ এ রেজাল্ট আমি বলবো যে তোমরা বাক্সের ভিডিও থেকে এই নলেজটা গ্যাদার করো যে কী সেন্সর অ্যাভেলেবেল আছে, অ্যান্ড আমি যেটা করব যে ওখান থেকে যে আমাদের ইম্পর্টেন্ট সেন্সরগুলো যেগুলো ম্যাক্সিমাম সময় ইউজ হয় অ্যান্ড ওগুলার ইন্টারনাল মেকানিজমগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, কারণ কোয়েশ্চেনে কিন্তু মাঝে মাঝে এই সেন্সরটা কিভাবে কাজ করছে এমন কোয়েশ্চেনও আসতে পারে। যদিও এইটা হচ্ছে একটা পার্ট অফ দ্য কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনে ধরো এমনও থাকবে যে এই সিস্টেমে তুমি কী টাইপের সেন্সর ইউজ করবে অ্যান্ড এই সেন্সরটা তুমি কেন চুজ করছো বা এই সেন্সরটা কীভাবে কাজ করে, এরকম কিন্তু কোয়েশ্চেন থাকে। সো ওই হিসেবে তোমরা যেন আনসার করতে পারো ওগুলো আমি ডিটেলসে ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, সো দেখো প্রথমত সেন্সার্স কি, আমরা কিন্তু লাস্ট যখন হচ্ছে গিয়ে আমরা জিপিআইও পড়ছিলাম তখন আমরা ইনপুট ডিভাইস নিয়ে দেখছিলাম, রাইট? সো ওখানের মধ্যে আমাদের সেন্সার কিন্তু একটা লো লেভেল ইনপুট ডিভাইস ছিল যেটা কিনা আমাদের পড়ানো বাকি ছিল। সো সেন্সার অ্যাকচুয়ালি একটা লো লেভেল ইনপুট ডিভাইস। হ্যাঁ, সো সেন্সার অ্যাকচুয়ালি কী করে, ও হচ্ছে যে কোনো সেন্সার হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ডেটা নিয়ে ওইটাকে একটা সিগন্যাল আকারে প্রকাশ করে, ঠিক আছে? সো সাপোজ আমি হিট কত আছে বা আমার হচ্ছে কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দূরত্ব কত, এগুলো কিন্তু সবই আমার হচ্ছে এনভায়রনমেন্টাল ডেটা, রাইট? সো এটাকে আমি একটা সিগন্যাল আকারে পেতে চাই, যেই এই যে আমার হচ্ছে ইনট্যাঞ্জিবল যেই ডেটাগুলো আছে এগুলাকে যখন আমি সিগন্যাল আকারে পেতে চাই এই জিনিসটাই বেসিক্যালি সেন্সর করে থাকে। হ্যাঁ, এখন সেন্সারের কাজ কিন্তু খালি এই জিনিসটা কনভার্সন, যে আমার এনভায়রনমেন্টাল একটা সিচুয়েশন থেকেও আমাকে একটা ডেটা দিচ্ছে, কিন্তু ওই ডেটাটা নিয়ে আমি কি কাজ করব ওইটা কিন্তু পুরোপুরি প্রোগ্রামারের উপর ডিপেন্ড করে। সাপোজ আমার হিট যদি একটা সার্টেন লেভেলের চেয়ে বেশি হয় তাহলে যে বাজার বাজবে এই কোডটা কিন্তু প্রোগ্রামার করে, কিন্তু আমার হিট কত আছে বা আমার টেম্পারেচার কত আছে এইটা জানিয়ে দেওয়া হচ্ছে সেন্সারের কাজ, ঠিক আছে? সো সেন্সার কিন্তু শুধুমাত্র ডেটাটা বা সিগন্যালটা আমাদেরকে দেয়, বাকি এটার উপর বেস করে যে কাজগুলো করতে হয় এটা হচ্ছে যারা সার্কিট বিল্ড করে বা প্রোগ্রাম করে তাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে আছে আমরা যখন চ্যাপ্টার 1 পড়েছিলাম তখন দেখেছিলাম যে লো লেভেল ইন্টারফেসিং যখন আমরা দেখছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে লো লেভেল ইন্টারফেসিংয়ের ক্ষেত্রে ক্যালিব্রেশন দরকার হয়। সো সেন্সারেরও কিন্তু ক্যালিব্রেশন দরকার হয়, কেন? কারণ সেন্সার কিন্তু একটা লো লেভেল ইনপুট ডিভাইস, সো সেন্সার যখন কোনো কিছু সেন্স করে বা কোনো একটা ডেটা ইনপুট আকারে দেয় তখন কিন্তু ওই ডেটাটাকে নিয়ে ম্যানুপুলেট করার জন্য বা আমাদের মাইক্রো কন্ট্রোলারের ওই ডেটাটাকে কাজে লাগানোর জন্য ক্যালিব্রেশন করতে হয়, ঠিক আছে? সো সেন্সার কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে ভোল্টেজ আকারের ডেটা দেয়। সো এখন আমরা কি চাই, ডিজিটাল ডেটা চাই, তাই না? জিরোজ অ্যান্ড ওয়ান্সের কম্বিনেশন, কারণ আমার মাইক্রো কন্ট্রোলার কিন্তু ওইটাই বুঝবে। সো
ক্যালিব্রেশন বলতে বোঝায় যে সেন্সরের যেই ডেটাটা আমাকে দিচ্ছে তার কোন রেঞ্জটাকে হচ্ছে আমি 1 ধরবো অ্যান্ড কোন রেঞ্জটাকে হচ্ছে আমি 0 ধরবো। সো দেখো ম্যাক্সিমাম সময় 0 হচ্ছে আমার একদম মানে যদি আমি কোনো সিগন্যাল হচ্ছে একেবারে 0 পাই, ইন দ্যাট কেস সেটা 0, আর ভোল্টেজ যদি 3.5 এর চেয়ে বেশি পাই সেটাকে ম্যাক্সিমাম টাইম 1 ধরা হয়, ঠিক আছে। সো এই জন্য আমাদের সেন্সারের ইনপুটগুলোকে কিন্তু ক্যালিব্রেশন করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সেন্সার হচ্ছে দুই টাইপের থাকে বেসিক্যালি, একটা হচ্ছে বাই ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে বাই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সো বাই ম্যাটেরিয়াল কি, যেই সব সেন্সারে আমাদের হচ্ছে এমন ম্যাটেরিয়ালস ইউজ করা হয় যেগুলো হচ্ছে কি যেখানে কোনো এক্সট্রা সার্কিটের দরকার পড়ে না সেন্সারের ভেতর, ঠিক আছে। সো ম্যাটেরিয়ালটাই এনভায়রনমেন্টের হচ্ছে গিয়ে কোনো ডিফারেন্স হলে এমনভাবে রিয়্যাক্ট করে যে আমরা একটা ভোল্টেজ আকারে হচ্ছে একটা সিগন্যাল পাচ্ছি। আর বাই ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেগুলা সেন্সর হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের উপর বেস করে হচ্ছে আমরা বানাচ্ছি না। সাপোজ আমরা যেসব সেন্সর হচ্ছে সাপোজ ইন্ডাকশন বেসড বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেসড, ওগুলা কিন্তু বাই ইঞ্জিনিয়ারিং সেন্সর। আচ্ছা, এরপর আসছে আরও দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর আর একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। সো অ্যাক্টিভ সেন্সর কোনগুলো? অ্যাক্টিভ সেন্সর হচ্ছে যেই সব সেন্সর তোমার হচ্ছে মানে ও একটা আউটপুট পাওয়ার জন্য বা একটা ডেটা পাওয়ার জন্য ওর নিজে থেকে কোনো কিছু এমিট করতে হয়। হ্যাঁ, অ্যান্ড প্যাসিভ সেন্সর কোনগুলো? যেগুলো এনভায়রনমেন্ট থেকে ডিরেক্টলি হচ্ছে ডেটাটা নিয়ে নেয়। এখন ধরো তোমার অ্যাক্টিভ সেন্সর একটা যদি আমি উদাহরণ দিই, যেমন হচ্ছে আইআর সেন্সর, ঠিক আছে, ইনফ্রারেড রে সেন্সর। সাপোজ আমরা যখন লিফটে, আমাদের সবার বাসায় লিফট আছে, রাইট? সো আমরা যখন লিফটের সামনে দাঁড়াই কি হয়, আমরা যখন লিফটের দরজাটা সামনে ঢুকতে চাই তখন কিন্তু দরজাটা যদি আটকেও যেতে চায় আবার আমরা সামনে গেলে কিন্তু অটোমেটিকলি খুলে যায়। এটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এখানে কিন্তু আমাদের লিফটের ডোরে সেন্সর আছে। সো একটা ডোরে হচ্ছে রিসিভিং সেন্সরটা আছে আর একটা ডোরে হচ্ছে এমিটিং সেন্সরটা আছে, ঠিক আছে। সো যেটা হতে থাকে যে এমিটারটা হচ্ছে ইনফ্রারেড রে পাস করতে থাকে একটা ডোর থেকে আরেকটা ডোরে। হ্যাঁ, এখন ওই যে রিসিভিং যে সেন্সরটা আছে ও কিন্তু ওই ইনফ্রারেড রেটা রিসিভ করতে থাকে। এখন আমরা যখন কেউ মাঝখানে গিয়ে দাঁড়াই, দুইটা দরজার মাঝখানে গিয়ে দাঁড়াই, তখন কিন্তু ইনফ্রারেড রেটা বাধাপ্রাপ্ত হয় অ্যান্ড রিসিভিং যে সেন্সরটা আছে বা রিসিভারটা কিন্তু আর ওই রেটা বা ইনফ্রারেড রেটা কিন্তু ও আর রিসিভ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট কি, ও বুঝে যে এখানে মাঝে কোনো একটা মানুষ আছে বা বাধা আছে যার জন্য রিসিভারটা আর ইনফ্রারেড রেটা রিসিভ করতে পারছে না, ঠিক আছে। এখন সেন্সর কিন্তু জাস্ট এই ডেটাটাই দিচ্ছে যে হ্যাঁ এখন হচ্ছে রিসিভারটা কোনো ডেটা রিসিভ করতে পারছে না। সো এইটার কোরেসপন্ডিং যে ভোল্টেজটা আছে, এটার জন্য যে ভোল্টেজটা জেনারেট হয় ওইটার উপর বেস করে এমন সার্কিট বানানো আছে যে যখন এইরকম পরিস্থিতি আসবে তখন দরজাটা আবার খুলে যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্সরের একটা উদাহরণ, ঠিক আছে। প্যাসিভ সেন্সরের উদাহরণ কি? প্যাসিভ সেন্সরের উদাহরণ আমরা সামনে দেখব, যেমন পিআইআর, ওইটাও আমরা সামনে দেখব, তখন তোমরা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সডিউসার অ্যান্ড সেন্সর। সেন্সর হচ্ছে এক টাইপের ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার বেসিক্যালি ওগুলোকে বলে যেগুলো হচ্ছে কি কনভার্ট এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার, ঠিক আছে। সো যে কোনো কিছুই আমার যদি এনার্জি এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট হয় করতে পারে তাকে আমরা ট্রান্সডিউসার বলছি। এখন সেন্সর হচ্ছে এক টাইপের ট্রান্সডিউসার যেটা কি করছে, এনভায়রনমেন্ট থেকে যে কোনো এনার্জিকে আমাকে একটা ভোল্টেজ অথবা ইলেকট্রিক ডেটা আকারে দিচ্ছে, রাইট? সো এটা কিন্তু আমার একটা কি হচ্ছে, আমার এনার্জি ওয়ান ফর্ম থেকে আরেক ফর্মে যাচ্ছে, তাই না? কারণ এনভায়রনমেন্ট থেকে আমি ডেটা নিয়ে সেটাকে কিন্তু আমি ভোল্টেজ আকারে পাস করছি। সো ওইটা কিন্তু আমার এনার্জিটা কি হলো, আমার ট্রান্সফর্ম হলো না। সো সেন্সরকে আমরা এক টাইপের ট্রান্সডিউসার বলতে পারি। এখন তোমাদের বাক্সে যে হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে ওখানে কিন্তু একটা পিডিএফ দেওয়া আছে দেখবা। সো এই পিডিএফে কিছু কিছু সেন্সরের ব্যাখ্যা দেওয়া আছে যে ওদের ওয়ার্কিং মেকানিজমগুলো কি। এটা যদি তোমরা একটু রিডিং পড়ো তাহলে তোমাদের আরও বেশি হচ্ছে গিয়ে ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখো যে আমরা যেটা বলছিলাম যে এক টাইপের সেন্সর বা প্রথমেই যেরকম সেন্সর আমরা ইউজ করি সব থেকে বেশি সেটাকে আমরা ক্যামেরা বলতে পারি। যে এখন ক্যামেরা কোথায় ইউজ হয়, সাপোজ আমরা খুব বড় একটা প্রজেক্ট করছি হোম অটোমেশনের বা হোম সিকিউরিটি সিস্টেমে। সো ওখানে ধরো এমন হবে যে কেউ যদি আমার রুমে এন্টার করে তাহলে অ্যালার্ম বাজবে, অথবা আমি হচ্ছে ওই সিস্টেমের মধ্যে হচ্ছে আমার একটা ক্যামেরাও ইনক্লুডেড আছে যেখানে আমি সিসিটিভি দিয়ে সব মনিটর করছি। সো আমার কিন্তু হিউজ একটা প্রজেক্ট হচ্ছে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আমরা
এই প্রজেক্টের মধ্যে ক্যামেরাকে একটা সেন্সর আকারে ইউজ করতে পারি। এখন কেউ যদি আমার রুমে ঢুকে তাহলে হচ্ছে গিয়ে আমার তোমার হচ্ছে যেটা হচ্ছে কেউ যদি আমার রুমে ঢুকে তাহলে আমার বাজার বাজবে, এটা কিন্তু আমরা অনেক টাইপের সেন্সর দিয়ে করতে পারি। যেমন হচ্ছে যেটা আমি বললাম যে পিআইআর সেন্সর দিয়ে করতে পারি, তারপর হচ্ছে সোনার সেন্সর দিয়ে করতে পারি, এরকম অনেক সেন্সর দিয়ে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো যে আমার ক্যামেরা যেটা আছে ওটা কিভাবে কাজ করে, ওটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। সো এখানে আমরা মেজরলি খুব ওয়ার্কিং প্রিন্সিপাল বলবো না, কারণ ক্যামেরাকে নিয়ে বলতে গেলে ওটা একটা আলাদা চ্যাপ্টারই লাগবে। বাট নর্মাল যদি আমি ওয়ার্কিং মেকানিজমটা বলি সেটা অনেকটা এরকম যে আমাদের ক্যামেরা থেকে বেসিক্যালি কি হয়, একটা লাইট রিফ্লেক্ট হয়, তাই না? সো একটা অবজেক্টের উপর যখন লাইটটা রিফ্লেক্ট হয়, ওই অবজেক্টের উপর যখন লাইটটা পড়ে ওই লাইটটা কিন্তু রিফ্লেক্ট হয়ে আবার ক্যামেরায় রিটার্ন করে। সো ক্যামেরায় যখন রিটার্ন করে ওইটা একটা লেন্সের ভেতর দিয়ে গিয়ে এই চার্জড কাপল ডিভাইসের ভেতর দিয়ে যায়। অ্যান্ড চার্জড কাপল ডিভাইসের মধ্যে দিয়ে যাওয়ার পর ওই যে লাইটের রিফ্লেকশনটা ওইটা একটা অ্যানালগ টু ডিজিটাল ডেটাতে কনভার্ট হয় এই কনভার্টারের মাধ্যমে। সো আমরা একটা র অ্যানালগ ইমেজ পাই যখন হচ্ছে আমাদের লাইটটা এই চার্জড কাপল ডিভাইসে পড়ে, তখন আমরা যেই ইমেজটা পাই বা ক্যামেরা যে ইমেজটা পাই সেটা হচ্ছে একটা র অ্যানালগ ইমেজ। ওইটাকে যখন আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের ভেতর দিয়ে পাস করি তখন একটা আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যাল পাই, ঠিক আছে? অ্যান্ড ওইটাকেই বেসিক্যালি আমরা যখন ডিজিটাল ইমেজ দেখি আমরা ওই ইমেজটাই দেখি, কিন্তু আমাদের প্রসেসটা কিন্তু হচ্ছে ওই লাইট দিয়েই। সো ফার্স্ট একটা লাইট রিফ্লেক্ট করা হচ্ছে, ওই রিফ্লেকশন অনুযায়ী কিন্তু আমরা ডিজিটাল ইমেজটা পাচ্ছি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আমাদের ফুল মেকানিজমটা আরও অনেক বড়, বাট তোমাদের যদি কখনো হচ্ছে আসে তোমরা এরকম সিম্পলিফাইড আকারেই কিন্তু ভিতরের কাজটা এক্সপ্লেন করবা, কারণ সেন্সার ইচ সেন্সার কিভাবে কাজ করছে এটা কিন্তু অনেক মানে হচ্ছে বড় একটা আমাদের চ্যাপ্টারই লাগবে। সো তোমাদের যদি আসে তোমরা সিম্পলিফাইড ওয়েতে যতটুকু বুঝতে পারো ওইভাবে হচ্ছে তোমাদের এক্সপ্লেনটা করবা। বাট তোমাদের মেইন যেই টেস্টিংটা হবে ওই টেস্টিংটা হচ্ছে যে আমাদের কোশ্চেনে যেই সিনারিও দিয়ে দেওয়া আছে ওই সিনারিও ওয়াইজ তোমরা কি বুঝতে পারছো কিনা যে এখানে কোন সেন্সারটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে আইআর সেন্সর। আইআর সেন্সর কি আমি তো বললাম যেই সব সেন্সর হচ্ছে ইনফ্রারেড রে রিফ্লেক্ট করে অ্যান্ড ওইটার উপর বেস করে হচ্ছে গিয়ে ও আবার ওইটা রিসিভ করে যেই ভোল্টেজটা পায় ওগুলোকে আমরা আইআর সেন্সর বলছি, ঠিক আছে? তো আইআর সেন্সর অনেক টাইপের আছে, ওটা আমরা দেখব। একটা যেটা বললাম যে যেটা হচ্ছে আমার সামনে কোনো বাধা আসছে কিনা এটা দেখছে, এটা হচ্ছে আমাদের ডোর সেন্সারে আমরা আইআর সেন্সর ইউজ করে থাকি। এরপর আমরা পিআইআর নিয়ে দেখব। এখন পিআইআর কিন্তু আমার একটা প্যাসিভ সেন্সর, যেটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপর বেস করে ও হচ্ছে ডেটা জেনারেট করে। তার মানে ইনভায়রনমেন্টে ওর কিন্তু কোনো কিছু ও রিফ্লেক্ট করছে না, কোনো ইনফ্রারেড রে রিফ্লেক্ট করছে না, ও জাস্ট ইনভায়রনমেন্টের যেই ডিফারেন্স হয় বা ইনভায়রনমেন্টের যেই হচ্ছে গিয়ে পরিবর্তন হয় ওইটার উপর বেস করে ও রিয়্যাক্ট করে, ঠিক আছে? এখন এখানে যেটা আছে যে একটা পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে এই সেন্সরটার ভেতরে, অ্যান্ড এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমার হিটের সাথে রিয়্যাক্ট করে। সো দেখো এটা নিয়ে আমরা কি করতে পারি, একটা রুমে কি কেউ আসলো কিনা সেই জিনিসটা ডিটেক্ট করতে পারি। এখন এই পাইজো ইলেকট্রিক যেই ম্যাটেরিয়ালসগুলো আছে ওগুলো নর্মালি কি থাকে, রুম টেম্পারেচারে থাকে। যখন সাপোজ আমি সেন্সারের ভিতর রাখলাম, সো ওই সেন্সারটা যখন আমার একটা রুমে আছে, সো এই ম্যাটেরিয়ালটা কি হচ্ছে একটা রুম টেম্পারেচারে আছে। এখন যখন সাপোজ কেউ আসলো এই সেন্সারটার সামনে বা একটা মানুষ এন্টার করলো, তখন কিন্তু ওই আশেপাশের যেই এনভায়রনমেন্টটা আছে ওইটার কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হবে, কারণ মানুষ কি, মানুষের মাঝে তো হিট থাকে, তাই না? সো যখন কোনো মানুষ ওই সেন্সারের পাশ থেকে যাবে তখন কিন্তু ওই এনভায়রনমেন্টে হিটের পরিবর্তন হচ্ছে বা হিটটা বেশি হচ্ছে। অ্যান্ড যখন আমার এই পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালটা হিটেড হয়ে যায় তখন ও যেটা করে ও ভোল্টেজ জেনারেট করে। তার মানে এই ম্যাটেরিয়ালটার সামনে যদি কোনো বস্তু আসে, মানুষ আসে, ঠিক আছে, স্পেশালি কোনো লিভিং থিং আসে, যে সেটা মানুষ হোক অথবা অ্যানিমাল হোক, তখন কিন্তু কি হচ্ছে, তখন মানুষের শরীরে যে ন্যাচারাল হিট ওইটা কিন্তু এনভায়রনমেন্টের হিটটাকে চেঞ্জ করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার ভেতরের যেই এই ম্যাটেরিয়ালটা আছে ও কিন্তু তখন হিটেড হচ্ছে। অ্যান্ড এই ম্যাটেরিয়ালটা এমন একটা ম্যাটেরিয়াল যেটা হচ্ছে কি ও যখন হিটেড হয় তখন ও ভোল্টেজ জেনারেট করে। সো এই যে আমার সেন্সরটা ও যখন ভোল্টেজ জেনারেট করবে তখন আমার
কি হচ্ছে, তখন অ্যাকচুয়ালি এটা কি নির্দেশ করছে যে আমার এই সেন্সারের সামনে কেউ আছে। সো তখন আমরা চাইলে যে যখন আমি এই অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবো তখন আমি একটা বাজার বাজিয়ে দিব, ঠিক আছে। সো এটা কিন্তু আমি এই সেন্সারটা দিয়ে আমরা হচ্ছে হোম সিকিউরিটি সিস্টেমে ওটা ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে দেখো, ইনফ্রারেড টেম্পারেচার সেন্সার। সো আমরা এখন যেসব টেম্পারেচার সেন্সার দেখি, যেগুলো সাপোজ শপিং মলে বা এখন তো সবাই টেম্পারেচার মাপে, তাই না। সো এটা কিন্তু আমার কি কন্ট্যাক্টলেস টেম্পারেচার। আগে কি থার্মোমিটার বা যেগুলো আমরা দেখতাম ওগুলো তো আমাদের শরীরের কন্ট্যাক্টে আনতে হতো, বাট এই ইনফ্রারেড টেম্পারেচার কি হচ্ছে, আমাদের কিন্তু শরীরের কন্ট্যাক্টে আনা লাগছে না। দূর থেকে আমাদের ইনফ্রারেড রে আমাদের সাপোজ কপালে মারছে, অ্যান্ড ওইটার উপর বেস করেই কিন্তু আমার এই সেন্সারটা ডিটেক্ট করছে যে টেম্পারেচার কত। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, বেসিক্যালি এই মেশিনটার এই সামনে একটা হচ্ছে লেন্স থাকে, ঠিক আছে। এই লেন্স থেকে হচ্ছে আমার ইনফ্রারেড রেটা বের হয়। সো ইনফ্রারেড রেটা বের হয়ে বেসিক্যালি আমাদের স্কিনের কোনো একটা জায়গায় লাগে। সো আমাদের যদি টেম্পারেচার বেশি থাকে স্কিনের, ইন দ্যাট কেস আমাদের ওই স্কিনের মলিকুলসগুলোর কিন্তু মোশনও বেশি থাকে, অ্যান্ড ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ইনফ্রারেড রেটা যখন আমাদের গায়ে লাগলো ওইটা কিন্তু রিফ্লেক্ট হয়ে আবার হচ্ছে এই ডিভাইসটাতে ফেরত যাবে। সো যদি আমাদের টেম্পারেচার বেশি থাকে তাহলে যেই ফ্রিকোয়েন্সিতে এই ইনফ্রারেড রেটা এসেছিল ও কিন্তু একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আবার হচ্ছে রিফ্লেক্ট হয়ে এই ডিভাইসে চলে যাবে। এখন এই যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, এইটার উপর বেস করেই হচ্ছে আমাদের একটা ভোল্টেজ জেনারেট হয়, যেটা কিনা বলে যে আমার হিটটা কত আছে, ঠিক আছে। এই যে আমার হচ্ছে ডিফারেন্সটা, এটা হচ্ছে আমার কতটুক হিট আমার জেনারেট হচ্ছে বা আমার শরীরে কতটুক হিট আছে ওইটার সাথে হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। সো ওই রিলেশনটা দিয়েই বেসিক্যালি বের করা হয় যে আমার শরীরের টেম্পারেচার কত। এরপর দেখবা যে আমাদের বাসায় যেসব রিমোটস আছে, তো এসি রিমোট বলো, টিভি রিমোট বলো, প্রত্যেকটা রিমোটের সামনে কিন্তু একটা এলইডি ডায়োড দেখবা, হ্যাঁ। সো এই রিমোটগুলা কিন্তু সব হচ্ছে এই ইনফ্রারেড রে দিয়ে কাজ করে। সো সাপোজ আমার যে টিভির জন্য যেই রিমোটটা আছে তার মধ্যে অনেকগুলো বাটন আছে, তাই না। সো প্রত্যেকটা বাটনের জন্য আমাদের একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ইনফ্রারেড রে জেনারেট হয়, অ্যান্ড ওইটা কিন্তু টিভির দিকে যায়। ওইটা আমরা খালি চোখে দেখতে পাই না, বাট টিভির দিকে যায়, অ্যান্ড টিভিতে যেটা থাকে একটা রিসিভার থাকে। সো ও যখন ওই ফ্রিকোয়েন্সিটা রিসিভ করে ওই অনুযায়ী ও কাজটা করে। সো আমাদের সেন্সারের কাজ কিন্তু খালি ইনফ্রারেড রেটা হচ্ছে বের করা অ্যান্ড রিসিভ করা। ওর ওর জন্য ও যখন রিসিভ করলো ওইটা কি, ওইটা যখন একটা ভোল্টেজ আকারে আসবে ওই অনুযায়ী কোন চ্যানেলটা শো হবে এটা কিন্তু আমার কোডার বা ওখানে ভিতরের সার্কিট হচ্ছে ডিসাইড করবে। ওইটা কিন্তু আমার সেন্সার ডিসাইড করবে না। সেন্সারের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে এই ডেটাটাকে ভোল্টেজ আকারে হচ্ছে দেয়া। সো যখন হচ্ছে আমার টিভির রিসিভারটা এই ইনফ্রারেড ডেটা রিসিভ করবে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে, তখন কিন্তু আমাদের চ্যানেলগুলো চেঞ্জ হবে, অ্যান্ড প্রত্যেকটা বাটনের জন্য কিন্তু আমাদের স্পেসিফিক ফ্রিকোয়েন্সি সেট করা আছে। আর না হলে কিন্তু আমরা এসি রিমোট দিয়ে টিভিও চালাতে পারতাম যদি সবগুলা ফ্রিকোয়েন্সি সেম থাকতো। বাট যেহেতু আমাদের প্রত্যেকটা ডিভাইস স্পেসিফিক হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে ইনফ্রারেড রের জন্য, এই জন্য আমরা কিন্তু একই ডিভাইসের রিমোট অন্য ডিভাইসে ইউজ করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে এলডিআর। এলডিআর বেসিক্যালি হচ্ছে আমার এমন একটা সেন্সর যেখানে হচ্ছে কি যখন লাইট পড়বে তখন রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়, ঠিক আছে। সো সবসময় যে আমরা ভোল্টেজ দিয়ে দেখছি এমন না, এই এই সেন্সারের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমার এই সেন্সারে কোনো লাইট পড়বে তখন রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়, অ্যান্ড ওই চেঞ্জ অনুযায়ী আমরা বলতে পারবো যে রেজিস্টার বাড়ছে না কমছে। ওই অনুযায়ী আমরা বলতে পারবো যে আমার কি এখন এই সেন্সারের সামনে লাইট জ্বালানো আছে নাকি লাইট নিভানো আছে, ঠিক আছে। সো এটাও কিন্তু আমরা অনেক সময় দেখি না হোম অটোমেশনে যদি লাইট কেউ রুমের লাইট জ্বলায় বা এই রুমে যদি হঠাৎ লাইট জ্বলে উঠে তাহলে অ্যালার্ম পাবে। ধরো বাসায় কেউ নেই, লাইট জ্বললো কেন, সো ওই জন্য একটা অ্যালার্ম বাজলো বা ইউজারের ফোনে একটা মেসেজ গেল। সো ওই ক্ষেত্রে কিন্তু এইসব সেন্সার ইউজ করা যায়। আচ্ছা, এরপর আমাদের এক্সরে সেন্সার আছে। এগুলো জাস্ট হচ্ছে ব্রিফলি, এগুলো তো আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট নর্মালি জানি যে এক্সরে সেন্সার দিয়ে হচ্ছে এক্সরে নেওয়া হয়। এরপর আমাদের একটা ইম্পর্টেন্ট সেন্সার আছে যেটা হচ্ছে পালস অক্সিমিটার। সো পালস অক্সিমিটার কিন্তু যখন করোনা অনেক বেড়ে গিয়েছিল এটা তো সবাই আমরা অনেক ইউজ করেছি। সো এইটাও কিন্তু ইনফ্রারেড রে বেসড একটা সেন্সার। সো এখানে কাজটা কিভাবে হয় আমরা একটু দেখি। বেসিক্যালি আমরা কিন্তু দেখেছি যে যখন আমরা পালস অক্সিমিটারে আঙ্গুল দিই তখন একটা লাইট জ্বলে ওঠে ভেতরে, তাই না। সো ওখানে কিন্তু আমাদের আঙ্গুলের ভেতর থেকে ইনফ্রারেড রে প্রবেশ করানো হয়।
সো এখানে দুই টাইপের লাইট থাকে, একটা হচ্ছে রেড লাইট আর একটা হচ্ছে একটা ইনফ্রারেড রে। সো বেসিক্যালি আমাদের যেই হাত থাকে মানে যে আঙ্গুলটা আমরা দিই, বেসিক্যালি আমাদের স্কিনের ভেতর যেই মানে আমাদের যে ব্লাড আছে, ওই ব্লাডে আমাদের ব্লাড সেলস আছে, তাই না? এখন আমাদের দুই টাইপের সেলস নিয়ে কাজ হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড ব্লাড সেলস আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ব্লাড সেলস। সো যেই সব আমার হচ্ছে ব্লাড সেলে হিমোগ্লোবিনে আমাদের হচ্ছে যেসব সেলে হচ্ছে গিয়ে অক্সিজেনের মাত্রা বেশি, ওগুলাকে আমরা বলছি স্যাচুরেটেড, হ্যাঁ। আর যেই সব সেলে হচ্ছে আমাদের অক্সিজেনের মাত্রা কম, সেগুলোকে বলছি আমরা আনস্যাচুরেটেড। এখন যেটা হয়, আমাদের যেসব হচ্ছে গিয়ে পার্টিকেলে আমাদের অক্সিজেনের মাত্রা বেশি থাকে ব্লাড পার্টিকেলে, সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ওই পার্টিকেলসগুলো যেগুলোতে অক্সিজেন বেশি থাকে, ওরা আইআর যেই মানে ইনফ্রারেড যে রেটা থাকে, ওইটাকে ওরা অবজার্ভ করে নিতে পারে বা অ্যাবজর্ব করে নিতে পারে, ঠিক আছে? সো আর যেসব ব্লাড সেলে হচ্ছে আমাদের অক্সিজেনের মাত্রা খুবই কম, ওরা কি করতে পারে, আমার ওই আইআরটাকে কিন্তু ওরা অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে? সো এখানে যদি আমরা দেখি, এখানে আমার একটা এমিটার আছে, এটা হচ্ছে আমার এমিটার, আর আমার নিচে হচ্ছে আমার রিসিভার। সো এইখানে মাঝে হচ্ছে আমরা আঙ্গুলটা রাখছি। এখন উপর থেকে আমাদের একটা কি হচ্ছে, আমাদের ইনফ্রারেড রে পাস হচ্ছে। এখন আমার যদি দেখো, এখানে যদি যে ব্লাড সেলসগুলো যেগুলো আছে, আমার এই ব্লাড সেলগুলোতে যদি অক্সিজেনের মাত্রা কম থাকে, তাহলে যেটা হবে যে আমার এই আইআর যেটা আছে বা আমার ইনফ্রারেড রে যেটা উপর থেকে আসতেছে, ওইটা কিন্তু আমার এই ব্লাড সেলগুলো ফুললি অ্যাবজর্ব করতে পারবে না। এখন ফুললি যখন অ্যাবজর্ব করতে না পারে, তখন কি হবে, এই ইনফ্রারেড রেটা আমার এই নিচে আমার আঙ্গুলকে ভেদ করে নিচে চলে যাবে, ঠিক আছে? আর নিচের রিসিভারে রিসিভ হয়ে যাবে। আবার যদি আমার হচ্ছে হাই কনসেন্ট্রেশন থাকে অক্সিজেনের, তাহলে যেটা হবে, আমার ইনফ্রারেড রে যেটা আমার উপর থেকে আসছে, ওইটা কিন্তু আমার আঙ্গুলের যেসব, যেহেতু আমার হচ্ছে ব্লাড সেলসগুলোতে অক্সিজেন বেশি, ওরা কিন্তু কি করবে, আমার ওই ইনফ্রারেড রেটাকে হচ্ছে অ্যাবজর্ব করে নিবে। অ্যাজ এ রেজাল্ট, এই যে উপর থেকে যে ইনফ্রারেড রেটা পাস হচ্ছে, ওটা কিন্তু আমার আঙ্গুল ভেদ করে অত বেশিও রিসিভার কিন্তু রিসিভ করতে পারবে না। কারণ ম্যাক্সিমাম ইনফ্রারেড রে দেখা যাবে আমার অক্সিজেন সহ যে ব্লাড সেলসগুলো আছে, ওগুলা অ্যাবজর্ব করে নিয়েছে। সো এই যে আমার হচ্ছে গিয়ে কতটুক ইনফ্রারেড রে হচ্ছে গিয়ে আমার রিসিভারটা রিসিভ করছে, এইটার উপর বেস করেই মাপা হয় যে আমাদের শরীরে কতটুকু অক্সিজেন আছে। যদি আমার ইনফ্রারেড রে বেশি পরিমাণ রিসিভ হয়, তার মানে কি, আমাদের স্যাচুরেটেড ব্লাড সেলস কম, রাইট? আর যদি আমাদের হচ্ছে রিসিভারটা হচ্ছে কম পরিমাণ ইনফ্রারেড রে রিসিভ করে, তার মানে কি, আমাদের স্যাচুরেটেড ব্লাড সেলস বা যেসব ব্লাড সেলে হচ্ছে গিয়ে অক্সিজেন বেশি, ওগুলার মাত্রা বেশি, তার মানে অক্সিজেন বেশি আছে, ঠিক আছে? সো এইটার উপর ডিসাইড করেই হচ্ছে গিয়ে আমাদের কতটুকু অক্সিজেন আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের শো হয়, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি আমাদের সেন্সরের কাজ কি, জাস্ট এটা রিসিভ করা। এরপর এই ডেটাটা দিয়ে আমার হচ্ছে কিভাবে অ্যাকচুয়াল একদম অ্যাকিউরেট আমার অক্সিজেন লেভেলটা দেয়া হয়, ওইটা আসলে যারা সার্কিট বানিয়েছে বা যারা ওইটা নিয়ে কাজ করেছে, তারা হচ্ছে এটা টেস্ট করে করে বের করেছে। বাট আমার সেন্সরের মেকানিজম কিন্তু এতটুকুই, যে ও জাস্ট রিসিভ করে যে আমার ইনফ্রারেড রে কতটুকু রিসিভ হচ্ছে, ঠিক আছে? বেশি রিসিভ হলে অক্সিজেন কম, কম রিসিভ হলে অক্সিজেন বেশি, ঠিক আছে? অ্যান্ড এইটার উপর বেস করে হার্টবিটও মাপা হয়, যে আমার শরীরে কতটুকু অক্সিজেন আছে, ওইটার উপর বেস করেও কিন্তু হার্টবিটও মাপা হয়। আচ্ছা, এরপর আমাদের লেজার সেন্সর আছে। আচ্ছা, এরপর যেটা আমি দেখাবো, আমাদের যে পিডিএফটা আছে, ঠিক আছে, আমাদের যে পিডিএফটা আছে এই সেন্সরের, ওখানে আমাদের কিছু সেন্সরের ব্যাখ্যা দেওয়া আছে, ওগুলো আমি একটু দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এমন অনেক কাজ আছে যেটা কি একাধিক সেন্সর দিয়ে করা যায়। এই যে যেরকম বললাম যে আমাদের হচ্ছে ডিস্টেন্স মাপাটাই কিন্তু অনেকগুলো সেন্সর দিয়ে করা যায়, যেমন সোনার সেন্সর আছে, যেখানে কি আমরা সাউন্ড ওয়েভ ইউজ করছি। আমার সেন্সর থেকে একটা সাউন্ড ওয়েভ যাচ্ছে, ও সামনে যদি কোনো বাধা পায়, বাধা প্রাপ্ত হয়ে আবার সাউন্ড ওয়েভটা কিন্তু আমার সেন্সরে ফেরত আসছে। এখন সাউন্ডের আমরা তো ভেলোসিটি জানি, রাইট? অ্যান্ড ও কতটুক সময় ফেরত আসছে, এটা যদি হচ্ছে সেন্সর হিসাব রাখে, তাহলে কিন্তু বের করা যাবে যে আমার হচ্ছে সামনে যে বাধাটা আছে, ওইটার সাথে আমার সেন্সরের দূরত্ব কত, ঠিক আছে? সো এরকম ডিস্টেন্স মাপার বলো, তারপর হচ্ছে এটা আমরা আইআর সেন্সর ইউজ করেও কিন্তু এটা করতে পারবো। সো দেখো, একই টাইপের কাজ করার জন্য কিন্তু আমার অনেক টাইপের সেন্সর অ্যাভেলেবেল আছে। সো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন পরিস্থিতিতে কোন সেন্সরটা ইউজ করা বেটার, কারণ আমাদের যেই সিনারিও বেসড কোয়েশ্চেন আসবে,
ওখানে কিন্তু আমরা এক্সপেক্ট করব যে এই সিনারিওর জন্য বেস্ট যেই সেন্সরটা হবে ওইটাই তোমরা লিখবা। অন্য সেন্সর যদি সেম কাজ করতে পারে তাহলে মার্কস পাবা না এমন কিন্তু না, বাট যে বেস্ট সেন্সরটা বা বেস্টের যেই সেন্সরটা বেস্ট কাজ করবে এই সিনারিওতে এটা যে লিখতে পারবে সে অবশ্যই বেটার মার্কস পাবে। ঠিক আছে, সো এখন আমি যেসব দেখাবো যে এখানে অনেক টাইপের সেন্সর আছে যেগুলো কি একই কাজ করতেছে, বাট কেউ কেউ ভালো বেটার করতেছে অথবা কেউ কেউ স্পেসিফিক এনভায়রনমেন্টে বেটার পারফরমেন্স দিচ্ছে। ঠিক আছে, সো ওইটা নিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টস সেন্সর যেটা আছে ওটা কিন্তু আমাদের সবার ফোনেই আছে, অলমোস্ট সবাই আমরা ইউজ করি। সো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে অপটিক্যাল স্ক্যানার, আরেকটা হচ্ছে আমার ক্যাপাসিটেন্স বেসড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ঠিক আছে, সো ক্যাপাসিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন আমরা দেখি যে এই যে দুই টাইপের সেন্সর আমাদের আছে, যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জন্য যে দুই টাইপের সেন্সর আছে তার মধ্যে কোনটা কিভাবে কাজ করছে অ্যান্ড কোনটা বেটার। ঠিক আছে, আচ্ছা, সো যেটা আমাদের অপটিক্যাল স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানার, ওইটা কিভাবে কাজ করছে। আচ্ছা, এখন দেখো যে আমাদের বেসিক্যালি যেটা হয় যে আমাদের ফোনে যেই জায়গাটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যালোকেটেড থাকে বা আমরা যেই জায়গাটায় ফিঙ্গার রেখে ফোনটাকে আনলক করছি, অপটিক্যাল স্ক্যানারের বেলায় ওই জায়গাটাতে একটা এলইডি লাইট থাকে। ঠিক আছে, সো যখন আমরা ফিঙ্গারপ্রিন্টটা সেট করি যেটা করা হয় যে ওই এলইডি লাইটটা আমাদের ফিঙ্গারের একটা ডিজিটাল ইমেজ হচ্ছে ওর মধ্যে রেখে দেয়, বা ওই আমাদের ফিঙ্গারের করেসপন্ডিং ডিজিটাল ডেটাটা ওর মধ্যে রেখে দেয়। ঠিক আছে, সো এটা কিভাবে নেয় দেখো, আমাদের যে ফিঙ্গারটা থাকে অ্যাকচুয়ালি যদি হচ্ছে কি আমরা সূক্ষ্মভাবে দেখি আমাদের ফিঙ্গারপ্রিন্টের তো একটা প্যাটার্ন আছে, তাই না? সো ওই প্যাটার্নে কিছু কিছু জায়গা কি আমার উঁচা আর কিছু কিছু জায়গা হচ্ছে নিচা। এই উঁচা জায়গাগুলোকে বলছে হচ্ছে রিজ আর নিচা জায়গাগুলোকে বলছে হচ্ছে ভ্যালি। সো আমরা যখন ফিঙ্গারটা হচ্ছে আমাদের ওই এলইডি ডায়োডের উপর রাখি, সো একটা লাইট রিফ্লেক্ট হয়, অ্যান্ড ওই লাইটটা যখন রিফ্লেক্ট হয় তখন আমাদের এই উঁচা যেই জায়গাগুলো আছে বা ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্নের যে রিজগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি ডিজিটাল ইমেজ আকারে ওয়ান আকারে স্টোর হয়। ঠিক আছে, অ্যান্ড এই যে নিচু জায়গাগুলো আছে যেগুলো আমাদের স্ক্রিনের সাথে হচ্ছে কানেক্ট হচ্ছে না বা স্ক্রিনের সাথে সম্পূর্ণভাবে লাগছে না, যে নিচু জায়গাগুলো ওগুলো হচ্ছে জিরো আকারে ডিজিটাল ইমেজে স্টোর হয়। সো এই যে আমার এলইডি যেই আমাদের ডায়োডটা আছে যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল ডেটাটা নিল, ও কিন্তু কি করলো, জাস্ট আমরা ফিঙ্গারটা রাখলাম অ্যান্ড ফিঙ্গারটার এই রিজ অ্যান্ড ভ্যালির উপর ডিপেন্ড করে ও হচ্ছে একটা ডিজিটাল হচ্ছে ডেটা নিয়ে নিল, অ্যান্ড ওই ডেটাটাই ও স্টোর করে রাখলো। এখন নেক্সট টাইম যখন আমি আবার ফিঙ্গার ওখানে দিব তখন ও কী করবে, এই ডিজিটাল ডেটার সাথে আমার ফিঙ্গারটার যেই হচ্ছে রিজ অ্যান্ড ভ্যালির কম্বিনেশন এটাকে মিলিয়ে দেখবে। যদিও ম্যাচ করতে পারে তাহলে ফোনটা আনলক হবে, আদারওয়াইজ ফোনটা আনলক হবে না। এখন এই যে অপটিক্যাল স্ক্যানারটা আছে এটা কিছু ড্রব্যাকস আছে। এটা যেটা করা হয় দেখো, আমার কিন্তু ফিঙ্গারটার ও কী করছে, একটা জাস্ট ছবির মতো নিচ্ছে, তাই না, ডিজিটাল ইমেজের মতো নিচ্ছে। এখন এইটা হচ্ছে আমার সিকিউরিটিটা এটার কম্পারেটিভলি একটু কম। কেন কম? কারণ হচ্ছে আমরা কিন্তু মুভিতে দেখেছি যে অনেক সময় ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট কোনো পেপারে কারো যদি হাতের ছাপ থাকে ওই ছাপটা দিয়ে মাঝে মাঝে ফোন বা কিছু আনলক করে ফেলছে। সো ওইটা করা পসিবল হচ্ছে এই অপটিক্যাল স্ক্যানারের ক্ষেত্রে, কারণ ওই ক্ষেত্রে কি হচ্ছে, আমার ওই ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট পেপারে কিন্তু আমাদের যে আঙ্গুলটা আছে তার একটা ইমপ্রিন্ট চলে আসছে। সো ওই ইমপ্রিন্টটা যদি হচ্ছে আমি আমার ফোনে দেই, ইন দ্যাট কেস যেটা হবে যে আমার যেই ডিজিটাল ডেটাটা স্টোর করা আছে আমার হাতে ওইটার সাথে মিলালে কিন্তু ও ঠিকই ম্যাচ খুঁজে পাবে। সো অ্যাজ এ রেজাল্ট এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ক্ষেত্রে এই অপটিক্যাল স্ক্যানারটা কিছুটা হচ্ছে গিয়ে সিকিউরিটিটা কিছুটা কম। তার তুলনায় আমাদের যে ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে তার যেই সিকিউরিটিটা ওইটা আরও বেশি। সো কেন বেশি আমরা একটু দেখি, যে দেখো যে ক্যাপাসিটি যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওইটা বেসিক্যালি ক্যাপাসিটেন্সটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমাদের এই ফিঙ্গারপ্রিন্টের ডেটাটা নেওয়া হয়। সো আমি কি বলেছিলাম যে অপটিক্যাল স্ক্যানারের ক্ষেত্রে যখন আমরা ফিঙ্গারটা রাখছিলাম যেই জায়গাটায় ওখানে একটা এলইডি ডায়োড থাকে যেটা কি লাইট রিফ্লেক্ট করে আমাদের আঙ্গুলের যেই ছাপটা আছে ওটার একটা ডিজিটাল ইমেজ নিচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটিভ সেন্সরের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যেই জায়গাটায় আঙ্গুলটা রাখার কথা ওখানে একটা ক্যাপাসিটার বেসড সার্কিট থাকে। ঠিক আছে, সো এই যে ক্যাপাসিটার বেসড সার্কিট থাকে আমরা তো জানি যে আমাদের হিউম্যান বডি কিন্তু কারেন্ট কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, সো এখন এই যে আমার সার্কিটটা আছে এখানে দেখো
এখানে যে আমার সার্কিটটা আছে, এখানে কি প্রত্যেকটা সার্কিটে এখানে ক্যাপাসিটর কানেক্টেড আছে। এখন আমরা যখন হচ্ছে আঙ্গুলটা ওই জায়গাটাতে দিব, মানে আমার ফিঙ্গারপ্রিন্টের জায়গাটাতে দিব, ওখানে কিন্তু এই সার্কিটটা অলরেডি আছে। সো যেসব জায়গায় আমার রিজ আছে, ঠিক আছে, রিজ বলতে কি বোঝাচ্ছি, যেসব আমার ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্নের যেসব জায়গাগুলো একটু উঁচা, মানে একটু হচ্ছে গিয়ে আমার খাড়া, সো ওই জায়গাগুলো কিন্তু আমার এই সেন্সারের ভেতরে, সেন্সারের যেই ক্যাপাসিটারটা ওখানে আছে ঠিক এই রিজের এখানে, সে কিন্তু ওই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করে দিবে। আর যেসব জায়গায় হচ্ছে আমার ভ্যালি, ওখানে যে ক্যাপাসিটারটা আছে, ঠিক আছে, তার সাথে কিন্তু আমার ফিঙ্গারে টাচ হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি সূক্ষ্ম লেভেলে দেখি তাহলে ওই ভ্যালি কিন্তু আমার ওই ফিঙ্গারপ্রিন্টের ওই ক্যাপাসিটারে টাচ করতে পারছে না। সো এই ক্ষেত্রে এই ক্যাপাসিটারের কিন্তু ক্যাপাসিটেন্সের কোনো চেঞ্জ হবে না। তার মানে যখন আমি ফিঙ্গারটা রাখবো যেসব জায়গায় আমার রিজ আছে, ওই রিজের জায়গাগুলোর ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাবে। আর যেসব জায়গায় আমার ভ্যালি আছে ওই ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটেন্স কোনো চেঞ্জ হবে না। সো এই যে ক্যাপাসিটারের যেই হচ্ছে গিয়ে তারতম্য বা ক্যাপাসিটেন্সের যেই তারতম্য হলো, ওই ডেটাটা হচ্ছে আমার ফোনে স্টোর করে রাখে। ঠিক আছে, এরপর নেক্সট টাইম যখন আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আবার দিব, তখন কি করে এই ডেটার সাথে মিল করে দেখে যে হ্যাঁ, এই ক্যাপাসিটেন্সের যেই ডিফারেন্সটা ছিল ওটা কি ম্যাচ হচ্ছে কিনা। যদি হয়, ইন দ্যাট কেস ফোনটা আনলক হয়ে যায়। এখন এই ক্ষেত্রে সিকিউরিটিটা বেশি, কারণ এই ক্ষেত্রে আঙ্গুলের প্রেশার, তারপর আরও অনেক ভ্যারিয়েবলস আছে যেটা কিনা এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করতে হচ্ছে সহায়তা করে। কারণ ওইটা যেহেতু একটা ইমেজ ছিল, ওইখানে কিন্তু আমি জাস্ট একটা পেপার ইমেজ, যেটা আমি বললাম ট্রান্সপারেন্ট পেপারে ইমেজ দিয়ে দিলেই হচ্ছে। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার একটা অ্যাকচুয়াল আঙ্গুল লাগবে যেটা হচ্ছে ওই ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করবে, তাই না? সো এই জন্য এটার সিকিউরিটিটা কম্পারেটিভলি বেশি। ঠিক আছে, আচ্ছা। সো এই গেল দুইটা। এটা হচ্ছে তোমাদের যদি কোয়েশ্চেন আসে কোনটা ইউজ করা বেটার বা কোনটা কোথায় ইউজ হতে পারে, ইন দ্যাট কেস তোমরা হচ্ছে এটা হচ্ছে আনসার করতে পারো। সো এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলা আমাদের হচ্ছে সেন্সারের ব্যাখ্যা দেওয়া আছে। সো এগুলো একটু তোমরা যদি হচ্ছে গিয়ে লাইন বাই লাইন পড়ো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, বা কী কী টাইপের সেন্সার আমাদের অ্যাভেলেবেল আছে, তাদের ওয়ার্কিং মেকানিজমগুলো বুঝতে তোমাদের ইজিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা আরেকটা সেন্সার দেখব। আচ্ছা, গ্যাস সেন্সার। এখন গ্যাস সেন্সারও আমরা হচ্ছে অনেকে ইউজ করব, ধরো ল্যাবের প্রজেক্টে বলো, অথবা যখন হচ্ছে আমরা থিওরি প্রজেক্ট নিয়ে কাজ করব। সো গ্যাস সেন্সার একটা ইম্পর্টেন্ট সেন্সার, যেটা কিনা সেন্স করে যে আমাদের এনভায়রনমেন্টে এখন কী টাইপের গ্যাস আছে। ঠিক আছে, বা সব থেকে বড় কথা যে আমাদের এনভায়রনমেন্টের অক্সিজেনের লেভেল কেমন, এটাও কিন্তু আমরা গ্যাস সেন্সার দিয়ে হচ্ছে গিয়ে জানতে পারি। সো বেসিক্যালি যেটা থাকে আমার সেন্সারের ভেতর হচ্ছে এরকম একটা, সেন্সারের ভেতর টিন অক্সাইড থাকে। ঠিক আছে, সো সেন্সারের ভেতর আমার টিন অক্সাইড থাকে। এখন সাপোজ আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাই বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যাই, তখন কিন্তু ওখানে টক্সিক গ্যাসের হচ্ছে মানে অ্যামাউন্ট অনেক বেশি থাকে, তাই না? সো ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম গ্যাস সেন্সার লাগানো হয় যে আমার ইন্ডাস্ট্রির হচ্ছে গিয়ে ওখানকার এনভায়রনমেন্টের টক্সিসিটি কেমন, মানে আমার কি অক্সিজেন লেভেলটা কতটুকু আছে, এটা দেখার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিতে গ্যাস সেন্সার লাগানো হয়। হ্যাঁ, সো এটার মেকানিজমটা কি? বেসিক্যালি আমার সেন্সারের ভিতর টিন অক্সাইড থাকে। এখন এই টিন অক্সাইডের হচ্ছে আমার কিছু ফ্রি ইলেকট্রনস এই সেন্সারের ভেতর থাকে। এখন আমার এনভায়রনমেন্টে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তাহলে যেটা হয় যে আমার এই সেন্সারের সাথে হচ্ছে ওই অক্সিজেনগুলো হচ্ছে সেন্সারের যে ফ্রি ইলেকট্রনস আছে, এই টিন অক্সাইডের যে ফ্রি ইলেকট্রনস আছে, এই বাইরের অক্সিজেনগুলো এই ইলেকট্রনসের সাথে একটা কি কানেকশন গঠন করতে চায়। ঠিক আছে, সো অ্যাজ এ রেজাল্ট যখন হচ্ছে যেটা হয় যে আমার এরকম এরকম করে, ধরো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন অ্যাটম, এখানে একটা অক্সিজেন, এরকম করে অক্সিজেনগুলো কি হয় এই সেন্সারের কাছাকাছি চলে আসে, অ্যান্ড টিন অক্সাইডের যে ফ্রি ইলেকট্রনসগুলো আছে, এই ফ্রি ইলেকট্রনসগুলোর সাথে কানেকশন স্টাবলিশ করে। এখনও যখন কানেকশন স্টাবলিশ করলো, তখন কি হচ্ছে আমার কিন্তু এই টিন অক্সাইডের যে ফ্রি ইলেকট্রনসগুলো আছে ওগুলোর কি সংখ্যা কমে যাচ্ছে না? সো যখন আমার ফ্রি ইলেকট্রনসের সংখ্যা কমে যাচ্ছে, ওইটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে হ্যাঁ, এইখানে অক্সিজেনের পরিমাণ বেশি। ঠিক আছে, সো অক্সিজেনের পরিমাণ বেশি কম্পেয়ার টু আদার গ্যাসেস। সো তখন যেটা হয় যে আমরা কিন্তু এই ফ্রি ইলেকট্রনসের হচ্ছে গিয়ে কতটুকু বেশি আছে নাকি কম আছে,
ওইটার উপর জাজ করেই বেসিক্যালি বলা হয় যে আমার কি এখানকার এনভায়রনমেন্ট ভালো নাকি কম, ঠিক আছে। এখন অক্সিজেন পার্টিকেলস যদি কম থাকে তাহলে কিন্তু আমার এই টিন অক্সাইডে যতগুলো ফ্রি ইলেকট্রনস আগে ছিল ততগুলো ফ্রি ইলেকট্রনসই থেকে যাবে, কারণ তখন কিন্তু কোনো অক্সিজেন পার্টিকেল আসবে না ওদের সাথে হচ্ছে গিয়ে কানেকশন স্টাবলিশ করতে। সো অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, আগে যতগুলো আমার ফ্রি ইলেকট্রনস আগে ছিল ততগুলোই থেকে যাবে। সো এটা তখন ইন্ডিকেট করবে কি যে আমার এই এনভায়রনমেন্টে অক্সিজেনের পরিমাণ খুবই কম অ্যান্ড আদার গ্যাসেসের পরিমাণ বেশি। সো তার মানে ওই এনভায়রনমেন্টটা হচ্ছে কাজের যোগ্য না, বা ওখানে টক্সিক গ্যাসের পরিমাণ বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি, বা এটাও বলা যায় যে ওইখানে ওই এনভায়রনমেন্টে যে অক্সিজেন আছে ওগুলো অন্যান্য টক্সিক গ্যাসের সাথে কানেকশন স্টাবলিশ করছে, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, আমার অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। সো বেসিক্যালি যেটা হয়, এই যে ফ্রি ইলেকট্রনসগুলো আছে এটা কিন্তু একটা সার্টেন লেভেলে হচ্ছে আমাদের ইলেকট্রিক সিগন্যাল দিত। এখন যদি এই ফ্রি ইলেকট্রনসগুলো কমে যায় তাহলে কি ওই সিগন্যালে ডিফারেন্স আসবে, আর যদি সিগন্যাল ডিফারেন্স না আসে তার মানে কি অক্সিজেনের পরিমাণ খুবই কম। সো এই হিসেবে গ্যাস সেন্সারটা হচ্ছে আমার ওয়ার্ক করে, যে যদি আমার ফ্রি ইলেকট্রনস বেশি থাকে তার মানে হচ্ছে অক্সিজেন কম বা টক্সিক এনভায়রনমেন্ট, আর যদি হচ্ছে ফ্রি ইলেকট্রনসের পরিমাণ কমে যায় তার মানে কি অনেক বেশি অক্সিজেন আছে অ্যান্ড আমার এনভায়রনমেন্ট ঠিক আছে, ঠিক আছে। সো ইন্ডাস্ট্রিয়াল যেই হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টগুলো আছে ওখানে এই সেন্সারটা অনেক ইউজ করা হয়। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে। সো প্রক্সিমিটি সেন্সর কি, যে প্রক্সিমিটি সেন্সর বেসিক্যালি এমন একটা সেন্সর যেটা হচ্ছে কন্ট্যাক্টলেস সেন্সর। সো এখানে আমরা যারা এয়ারপোর্টে গিয়েছি তারা কিন্তু দেখব যে আমাদের সামনে যখন চেক করা হয় তখন হচ্ছে একটা লাঠির মতো দিয়ে হচ্ছে গিয়ে দেখা হয় যে আমাদের বডিতে কোনো মেটাল কিছু আছে কিনা, ঠিক আছে। সো ওইটা বেসিক্যালি কিন্তু প্রক্সিমিটি সেন্সর, যেটা কি ওই যে ডিভাইসটা দিয়ে আমাদের চেক করে ওইটা কিন্তু কখনো আমাদের শরীরের সাথে লাগায় না, ঠিক আছে। ওইটা কিন্তু কখনো আমাদের বডিতে টাচ হয় না, ওটা কিন্তু দূর থেকে ধরে জাস্ট চেক করে যে কোনো মেটাল ডিভাইস আছে কিনা। যদি মেটাল ডিভাইস পায় তাহলে কিন্তু একটা বাজারের মতো বেজে ওঠে। এইটা বেসিক্যালি এই প্রক্সিমিটি সেন্সর দিয়ে করা হয়। সো প্রক্সিমিটি সেন্সর দুই টাইপের আছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, আর একটা হচ্ছে আমার ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। সো যেটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর সেইটা বেসিক্যালি আমাদের এই মেটাল যে কোনো ডিভাইস এরকম ডিটেক্ট করতে সাহায্য করে, আর যেটা হচ্ছে আমার ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ওইটা হচ্ছে ওইটার সামনে যে কোনো বস্তু থাকলেই ও ডিটেক্ট করতে পারে, ঠিক আছে। সো রিগার্ডলেস অফ দ্য ম্যাটেরিয়াল, ওইটা হচ্ছে তোমার প্লাস্টিক হোক আর বা কোনো গ্লাস হোক, তুমি যদি ওই সেন্সরের সামনে নিয়ে যাও ও ডিটেক্ট করতে পারবে, কারণ ওইটা হচ্ছে ক্যাপাসিটেন্সের উপর বেস করে হচ্ছে ও রেজাল্টটা দেয়। আর ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপর বেস করে কাজ করে, এই জন্য ও হচ্ছে ম্যাগনেটিক যে কোনো মেটালিক যে কোনো জিনিস ও হচ্ছে ডিটেক্ট করতে পারে। সো এই ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এটা সাপোজ হচ্ছে আমার সেন্সরটা, এখন দেখো এই সেন্সরের এই সামনে একটা ব্যাকডেট থাকে। এখন এইখানে যদি কোনো একটা মেটাল আমি সেন্সরের সামনে নিয়ে আসি তাহলে যেটা হয়, এই ম্যাগনেটের ভেতরে একটা কয়েল থাকে, ঠিক আছে। এখন এই মেটাল যে বডিটা আছে এটা যদি আমি সেন্সরের সামনে নিয়ে আসতে থাকি তখন এই ম্যাগনেটটা বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হওয়ার ফলে আমার এখানে যে কয়েলটা থাকে ওই কয়েলটা ইলেকট্রিসিটি জেনারেট করতে থাকে। সো এই যে আমার ইলেকট্রিসিটিটা কয়েল জেনারেট করছে ওইটার উপর বেস করেই কিন্তু সেন্সর কি করছে, আমার আউটপুটটা দিচ্ছে, ঠিক আছে। সো তার মানে আমার যদি এই সেন্সরের যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটের সামনে যদি আমি কোনো মেটাল বডি নিয়ে আসি তাহলে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, অ্যান্ড ওইটার উপর বেস করে এখানে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়, এখানে একটা কয়েল থাকে ওই কয়েলে একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়, অ্যান্ড ওই ইলেকট্রিসিটিটাই বেসিক্যালি হচ্ছে কী পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, কারণ আমার তো একটা মেটাল বডি পেলেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে, আদারওয়াইজ কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে না। সো এই জন্য হচ্ছে আবার যখনই মেটাল বডির সামনে আসে তখনই কিন্তু আমার এই ম্যাগনেটিক ফিল্ডটা হয় অ্যান্ড ইলেকট্রিসিটিও জেনারেট হয়। সো ওই অনুযায়ী তখন যখন ওই ইলেকট্রিসিটিটা পায় তখনই বাজারটা বেজে ওঠে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমার ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরটা কাজ করে। সো এখন আমি যখন হচ্ছে নর্মাল ভাষায় বলে দিলাম, এখন যদি তোমরা এইটা রিডিং পড়ো তাহলে তোমাদের ইজিলি বুঝতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি কী কাজ হচ্ছে। আর ক্যাপাসিটিভ সেন্সর কি কাজ করে, ক্যাপাসিটিভ সেন্সর বেসিক্যালি হচ্ছে ক্যাপাসিটেন্সের ডিফারেন্সের উপর বেস করে হচ্ছে সামনে কোনো বস্তু আছে কিনা
ওইটা ডিটেক্ট করে। সো এখানে বেসিক্যালি যেটা হয়, এই সেন্সারের ভেতর একটা অসিলেটর সার্কিট থাকে। এখন যত হচ্ছে আমি বস্তুটার কাছে যাব, আমার ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে অ্যান্ড আমার অসিলেশনটা ইনক্রিজ হবে। অ্যান্ড ওই অসিলেশনের উপর বেস করে হচ্ছে সেন্সারটা আউটপুট দেয় যে আমার কি সামনে কোনো বস্তু আছে কি না। ঠিক আছে? সো তোমাদের কিন্তু বেসিক্যালি যেভাবে আসবে, যে সাপোজ এরকমই সিনারিও দেওয়া হলো যে তোমাদের হচ্ছে কাউকে চেক করতে হবে যে তার কাছে মেটাল আছে কিনা, সো তোমরা কোন সেন্সার ইউজ করবা। সো অবশ্যই শুধু প্রক্সিমিটি সেন্সার লিখলে কিন্তু হবে না। প্রক্সিমিটি সেন্সারের ভিতর যে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সার আছে, এটা মেটাল ডিটেকশনের জন্য যেটা ইউজ হচ্ছে ওইটাই লিখতে হবে। অ্যান্ড তোমাদের যদি বলা হয় যে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কি, তাহলে সহজ ভাষায় জাস্ট যেভাবে আমি ব্যাখ্যা করছি ওইভাবে লিখলেই হবে। খুব বেশি কমপ্লেক্স বা মুখস্থ করার কিছু নেই, তোমরা যদি বুঝো তাহলেই হবে। অ্যান্ড অবশ্যই আমি বলবো যে এই পিডিএফটা তোমরা রিডিং পড়বা। যদি কোনো সেন্সারের মনে হয় যে এই সেন্সারটা কিভাবে কাজ করছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা আমাকে ডিএম করতে পারো, আমি হচ্ছে ক্লাসে তোমাদেরকে আবার ওইটা রিপিট করে দিব। কারণ অনেক সেন্সারই আছে যেগুলো হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড কিভাবে কাজ করছে, অ্যান্ড অত বেশি ইন ডিটেলস না, জাস্ট হচ্ছে ওয়ার্কটা কিভাবে করছে ওইটা জাস্ট জানলেই হবে। সো ওগুলো তোমরা রিডিং পড়লেই ম্যাক্সিমাম জিনিস বুঝতে পারবে, যেগুলো জাস্ট একটু কঠিন ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আছে থার্মিস্টার। থার্মিস্টার বেসিক্যালি কি, টেম্পারেচার মাপে। ঠিক আছে, এই সেন্সারগুলো টেম্পারেচার মাপে। সো দুই টাইপের থার্মিস্টার আছে, একটা হচ্ছে এনটিসি থার্মিস্টার আর একটা হচ্ছে পিটিসি থার্মিস্টার। এখন এই থার্মিস্টারগুলো বা থার্মিস্টার যে সেন্সারটা আছে সেটা কিসের কোন প্রিন্সিপালের উপর বেস করে কাজ করে, বেসিক্যালি এই যে সেন্সারটা আছে, যে যখন হচ্ছে আমার টেম্পারেচার বাড়ে তখন হচ্ছে রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, এটাকে আমরা বলছি এনটিসি থার্মিস্টার। ঠিক আছে? সো এনটিসি থার্মিস্টার মানে এই সেন্সারটা যেখানে থাকবে, ওই সেন্সারটা হচ্ছে বেসিক্যালি টেম্পারেচার কিভাবে ডিটেক্ট করছে, যদি এনভায়রনমেন্টের টেম্পারেচারটা বেড়ে যায় তখন কি হয়, এই সেন্সারের ভেতর যে সার্কিট আছে তার রেজিস্ট্যান্সটা কমে যায়। অ্যান্ড এই যে রেজিস্ট্যান্স কমে গেল, এটাই হচ্ছে আমার বলবে যে হ্যাঁ আমার টেম্পারেচারটা কত। কারণ দেখো যে থার্মিস্টার টেম্পারেচার অ্যান্ড রেজিস্ট্যান্স আর ইনভার্সলি প্রপোর্শনাল। সো এই প্রপোর্শনটা দিয়েই হচ্ছে বের করা হয় যে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের এখন টেম্পারেচার কত। আর একটা হচ্ছে পিটিসি থার্মিস্টার, যেটা কি নাকি রিভার্স রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার অ্যান্ড ঠিক আছে, রেজিস্ট্যান্স। সো যখন টেম্পারেচার ইনক্রিজ হয় তখন হচ্ছে আমার রেজিস্ট্যান্সও ইনক্রিজ হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যান্ড ওয়েন টেম্পারেচার ডিক্রিজেস রেজিস্ট্যান্সও ডিক্রিজ হয়। ঠিক আছে, সো এই যে আমার হচ্ছে এটা হচ্ছে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এনটিসি আর থার্মিস্টার, পিটিসি থার্মিস্টার, এই রেজিস্ট্যান্সের যেই ডিফারেন্স এইটার উপর বেস করে কিন্তু টেম্পারেচারটা লাস্টে ডিটেক্ট করা হয়। অ্যান্ড ইউজেস অফ থার্মিস্টার এটা তোমরা হচ্ছে দেখে নিবা, এখানে কতগুলো ইউজ বলে দেওয়া আছে যে কোথায় কোথায় ইউজ করা হয়। সো এটা তোমরা দেখে নিলে হবে যে এই যে অটোমোটিভ অ্যাপ্লিকেশন, হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস সবখানেই থার্মিস্টার ইউজ করা হয়। আচ্ছা, এরপর আছে আমাদের থার্মোকাপল। থার্মোকাপলও কি টেম্পারেচার মাপার জন্য ইউজ করা হয়। এটার মেকানিজমটা কি, বেসিক্যালি থার্মোকাপলে হচ্ছে এইটা হচ্ছে আমার সেন্সারটা। ঠিক আছে, এখন এই যে সেন্সারটা, এইটার প্রিন্সিপালটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কোল্ড জাংশন থাকে আর একটা হট জাংশন থাকে। এখন হট জাংশন যেটা বা যেটা দিয়ে হচ্ছে টেম্পারেচার মাপা হয় ওইটা হচ্ছে সেন্সারের সামনের পার্টটা, আর কোল্ড জাংশনটা হচ্ছে পিছনের পার্টটা। সো নর্মালি কি হয়, সেন্সারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকে। সো হট জাংশনটাও রুম টেম্পারেচার আছে, কোল্ড জাংশন সবই হচ্ছে পুরো সেন্সারটাই আমার রুম টেম্পারেচার আছে। এখন যদি সেন্সারের সামনে আমরা কোনো হট বস্তু বা হচ্ছে ধরো গরম আগুন বা এরকম কিছু নিয়ে আসলাম, বা আমার সেন্সারে এখানে একটা আগুন লাগলো, তখন যেটা হবে সেন্সারের যে সামনের পার্টটা ও কি গরম হতে থাকবে না? সো এই পার্টটা কিন্তু গরম হতে থাকবে, অ্যান্ড আমার এই পিছনের পার্টটা ও কিন্তু সাথে সাথেই গরম হবে না, তাই না? এইটা হচ্ছে আমার কোল্ড জাংশন পিছনের পার্টটা, আর এটা হচ্ছে আমার হট জাংশন। সো সেন্সারের সামনে যদি আমার আগুন লাগে তাহলে কি আমার এই সামনের পার্টটা গরম হতে থাকবে, অ্যান্ড পিছনের পার্টটা কি হচ্ছে আমার ঠান্ডা আছে। ঠিক আছে, সো এই যে আমার দুইটা জাংশনের মধ্যে টেম্পারেচারের যে ডিফারেন্স, সাপোজ এটা যদি T1 হয় অ্যান্ড এটা যদি T2 হয়, এই টেম্পারেচারের যে ডিফারেন্স এইটার উপর বেস করে এখানে একটা ভোল্টেজ জেনারেট হয়। ঠিক আছে, অ্যান্ড এই ভোল্টেজটাই বলে দেয় যে আমার অ্যাকচুয়ালি সামনের টেম্পারেচার কত। আমরা মনে আছে আমরা হচ্ছে একটা সূত্র পড়েছিলাম পিভি ইকুয়ালস টু এনআরটি। সো ওই যে টেম্পারেচারের সাথে কিন্তু আমার ভোল্টেজের একটা সূত্রের হচ্ছে কম্বিনেশন আছে, তাই না? সো আমার এই টেম্পারেচারের চেঞ্জটা কিন্তু
চেঞ্জের উপর বেস করে কিন্তু আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ এখান থেকে জেনারেট করতে পারি, অ্যান্ড ওই ভোল্টেজটাই হচ্ছে অ্যাকচুয়ালি নির্দেশ করে যে আমাদের টেম্পারেচার কত আছে। ঠিক আছে, তো দেখো টেম্পারেচার মাপার কিন্তু আমাদের অনেক টাইপের হচ্ছে সেন্সার আছে। এরপর আমরা ডিএসটি 22, ডিএসটি 11 এগুলো তো আমরা দেখছি, ওগুলা দিয়েও কিন্তু সেন্সার টেম্পারেচার মাপা যায়। এরপর দেখো পালস অক্সিমিটার এখানে আছে, যেটা আমি বলে দিয়েছিলাম, অ্যান্ড এটা হচ্ছে তোমরা একটু আরেকবার রিডিং পড়লে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের আইআর সেন্সর বলেছি। সো এখানে মোটামুটি বাকিগুলো আমরা আমাদের ব্যাখ্যা করা আছে, সো এই জিনিসটা একটু রিডিং পড়লে তোমাদের মোটামুটি কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে তোমাদের অনেক টাইপের সেন্সর আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ, কারো কেউ কিছু বলছো? আচ্ছা, সোনার সেন্সর নিয়ে বলেছি। এরপর এখানে বেসিক্যালি যে টেম্পারেচার সেন্সর যেগুলো বললাম, সো এখানে বেসিক্যালি আরও এই টাইপের সেন্সর আছে, এগুলো তোমরা একটু তারপর প্রক্সিমিটি সেন্সর নিয়েও বলেছি, এগুলো একটু তোমরা রিডিং পড়লেই কিন্তু হচ্ছে গিয়ে বুঝতে পারবা। হ্যাঁ, সো ম্যাক্সিমাম আমার যেগুলো হচ্ছে স্লাইডে আছে প্রত্যেকটারই যে ওয়ার্কিং মেকানিজম জানতে হবে এমন কিন্তু না। স্লাইডে যেগুলো আছে ওগুলো জাস্ট কি কাজ করছে এটাই হচ্ছে, তোমরা বাক্সের ভিডিওটা যখন দেখবা তখন স্যার হয়তো বলে দিচ্ছে প্রত্যেকটা সেন্সর কি কাজ করছে, 1-2 লাইনে বলে দিয়েছে। সো ওইটা তোমরা মাথায় রাখবা, ওই নলেজটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার পিডিএফে যেসব সেন্সর দেওয়া আছে ওগুলোর যে ওয়ার্কিং মেকানিজম আছে ওগুলো কিছুটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, ম্যাক্সিমামই বলে দিয়েছি, যদি কোনোটা বলে না দিয়ে থাকি ইন দ্যাট কেস তোমরা ওইটা বাসায় একটু দেখে যদি কোনোটা না বুঝো আমাকে নেক্সট ক্লাসে আস্ক করো। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি সেন্সর। অ্যান্ড আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা কিনা আমাদের যে নেক্সট ক্লাস স্যাটারডে ক্লাসটা হচ্ছে আমাদের 26শে মার্চ পড়ছে, সো ওইটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, এরপর আমাদের এপ্রিলেও আরেকটা ক্লাস আছে 14ই এপ্রিল, ওটা থার্সডে পড়ছে, সো ওইটাও কিন্তু আমরা পাবো না। সো আমাদের কিন্তু অলরেডি মিড উইকে 3টা 360 ক্লাস মিস হয়ে গিয়েছে। সো আমি যেটা চিন্তা করেছি এই থার্সডেতে হচ্ছে যেহেতু আমরা ক্লাস পাচ্ছি না, সেহেতু আমি যেটা চিন্তা করেছি যে সেন্সরের আরও দুই একটা জিনিস হচ্ছে আমার এক্সপ্লেন করা আছে, অ্যান্ড হচ্ছে মডার্ন ডেভেলপমেন্ট টুলস, যেখানে হচ্ছে আরডুইনো আর রাসবেরি পাইয়ের সার্কিটটা এক্সপ্লেন করা আছে। সো এইটা অলরেডি আমার কাছে লেকচারটা আছে। সো তোমরা কি চাও যে স্যাটারডেতে আমি ওই লেকচারটা পোস্ট করে দিই? ওইটা হচ্ছে তোমার 30 to 40 মিনিটস একটা ভিডিও। সো এটা হইলে হচ্ছে আমার এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে না। আর যদি হচ্ছে আমি পোস্ট না করি ইন দ্যাট কেস, যদি আমরা সিলেবাস শেষ করতে না পারি তাহলে হচ্ছে পরের দিকে গিয়ে এক্সট্রা ক্লাস নিতে হতে পারে। সো তখন হয়তো তো রোজার মধ্যে এই জন্য আমি চিন্তা করছিলাম যে ওটা কি বেটার হবে নাকি আমি লেকচার পোস্ট করে দিব। সো তোমরা যদি একটু বলো তাহলে। লেকচার পোস্ট করলে বেটার হবে। আচ্ছা, জি ঠিক ম্যাম। আছে, তাহলে আমি স্যাটারডেতে ওই লেকচারটা পোস্ট করে দিব। ওখানে বেসিক্যালি হচ্ছে আমার সেন্সরের আরও কিছু জিনিস এক্সপ্লেন করা আছে, আর আরডুইনো আর রাসবেরি পাই কি কি ওদের, মানে এটা তো তোমরা হচ্ছে এখন অনলাইনে করছো, বাট বোর্ডটা যেটা আমাদের হার্ডওয়্যার বোর্ড, ওখানে কি কি কম্পোনেন্টস আছে এগুলো হচ্ছে এক্সপ্লেন করে দেওয়া আছে, যেটা কিনা আমাদের পরের চ্যাপ্টার। ঠিক আছে, সো ওইটা তোমরা একটু দেখে নিও, অ্যান্ড আমি সাজেস্ট করবো যে ওটা দেখে নিতে, কারণ ওইটা যদি দেখো তাহলে সেন্সরের উপরেও একটা ফুল ধারণা পাবা, আর বোর্ডস যেগুলো আছে আমাদের রাসবেরি পাই আর আরডুইনো ওইটার উপরেও একটা ফুল ধারণা পাবা। অ্যান্ড এই দুইটা ধারণা নিয়ে কিন্তু আমাদের প্রজেক্ট বেসড অ্যাসাইনমেন্টটা করতে হবে। ঠিক আছে, সো এই দুইটা দেখে তারপর তোমরা যদি আইডিয়া সিলেক্ট করো তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, সো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে, আমি তোমাদের মিড টার্মের স্ক্রিপ্ট দেখা স্টার্ট করব আজকে। এরপর আমার হচ্ছে স্ক্রিপ্টটা চেক হয়ে গেলে আমি তোমাদেরকে মার্কস দিয়ে দিব ইয়াতে চ্যানেলে, অ্যান্ড আমি বলে দিব একটা টাইম বলে দিব যেখানে যেই টাইমে তোমরা আসলে স্ক্রিপ্টও চেক করতে পারবা। ঠিক আছে, সো ওইটা আমরা হয়তো নেক্সট উইকের যে কোনো দিন আমি বলতে পারি। সো ভালো অ্যামাউন্টের টাইম দিব, তোমরা এসে দেখতে পারবা, সমস্যা নেই। মিস ওটা যদি স্যাটারডে অথবা থার্সডে হলেও ভালো হতো আর কি। আচ্ছা, এই স্যাটারডে তো পারবো না, তাহলে আমি এই নেক্সট না মিস থার্সডে। নেক্সট হ্যাঁ, মানে নেক্সট উইক আর কি। হ্যাঁ, নেক্সট উইকের থার্সডে হয়তো আমরা তাহলে করতে পারি। ঠিক আছে, ওকে মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমি তাহলে স্যাটারডেতে ভিডিওটা পোস্ট করে দিব, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, মিস আমাদের ল্যাবের মিডের সিলেবাসটা কি ফাইনালি ইনক্লুডেড?